আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 43 জনের মৃত্যু, নতুন শনাক্ত রেকর্ড 4008 উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত। করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রধানমন্ত্রীর, গণভবনে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় জানিয়েছে বিএসএমএমইউ। আনুষ্ঠানিকভাবে জানানোর পর প্রতিক্রিয়া বলেছেন ডাক্তার বিজন কুমার শীল। খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডাক্তার নিহতের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। প্রতিবাদে ধর্মঘটে চিকিৎসকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মারা গেলেন 1305 জন, আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4008 জনের। একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড এটি। সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে 98,489 জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, সেপ্টেম্বরের শেষ নাগাদ থাকবে সংক্রমণের প্রকোপ বাড়ার প্রবণতা। পরামর্শ, পরীক্ষার সামর্থ্য আরও বাড়িয়ে সংক্রমণের প্রকৃত পরিস্থিতি বুঝে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের। প্রতিদিনই দেশে করোনা সংক্রমণের নতুন নতুন রেকর্ড। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দিক থেকে 18 নম্বর দেশের তালিকা এখন বাংলাদেশ, নতুন শনাক্তের দিক থেকে চতুর্থ ও মোট মৃত্যুর দিক থেকে 30তম। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, 102তম দিনে এসে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,527টি। এবার শনাক্ত একদিনেই পেরিয়েছে 4,000। সব মিলে করোনা শনাক্ত হয়েছে 98,489 জনের। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 43 জনের। এ পর্যন্ত কোভিড-19-এ মারা গেলেন 1305 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1925 জন। শনাক্তের হার 22.87, সুস্থতার হার 38.77 ও মৃত্যুর হার 1.33। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন। এ পর্যন্ত 1305 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 15 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। সবকিছু শিথিল করে দেয় এমন পরিস্থিতি অনুমেয় ছিল বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। তাদের শঙ্কা, লম্বা সময় ধরেই থাকবে সংক্রমণের ভয়াবহতা। যে আমার ধারণা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহ দিক পর্যন্ত এই সংক্রমণের প্রকোপ বাড়তেই থাকবে। জনস্বাস্থ্যের উপরে যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের সাধারণ মানুষও অনুভব করছেন না, এবং যারা নিয়ন্ত্রণ করছেন তারাও কতটুকু অনুধাবন করছেন সে ব্যাপারেও আমার সন্দেহ আছে। পরীক্ষাগারগুলোর ক্যাপাসিটি যেমন বৃদ্ধি করা উচিত, তাহলে পরেই শুধুমাত্র সম্ভব যে আরও বেশি পরীক্ষা করা এবং আরও বেশি যে আমাদের দেশে সংক্রমণের পরিস্থিতি অনুধাবন করা এবং সেভাবেই আমাদের এই কর্মসূচিগুলো গ্রহণ করা। করোনা প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য চিকিৎসকদের। সংক্রমণ প্রতিরোধে তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে কুমিল্লায় 6 জন সহ চাঁদপুর, খুলনা, গাজীপুর, মানিকগঞ্জ, লালমনিরহাট, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও রাঙামাটিতে মারা গেছেন 17 জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে একদিনে মারা গেছেন 6 জন। তাদের সবাই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চাঁদপুরের কচুয়ায় ও হাজীগঞ্জে করোনার উপসর্গে মারা গেছেন 2 জন। মঙ্গলবার রাতে তাদের মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক বৃদ্ধ। বুধবার সকালে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। লালমনিরহাটের খোঁচাবাড়িতে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন সাবেক এক পৌর কাউন্সিলরের স্ত্রী। গাজীপুরের কালিয়াকৈরে উপসর্গ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধ। এদিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন এক বৃদ্ধা। রাঙামাটিতে নতুন 21 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে রাঙামাটি পৌরসভা ও বাগাইছড়িতে মারা গেছেন 2 নারী। ময়মনসিংহে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাহবুবুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শিল্পাঞ্চল ভালুকার হবিরবাড়ি এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এছাড়া পুলিশ, চিকিৎসক, নার্স সহ আরও 145 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
গোপালগঞ্জে উপসর্গ নিয়ে মারা গেছেন একজন, আর আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন শনাক্ত 23 জন। নোয়াখালীতে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 2 জন, নতুন শনাক্ত হয়েছে 37 জন। বগুড়ায় নতুন 186 জন করোনায় আক্রান্ত। 24 ঘন্টায় রংপুর বিভাগে শনাক্ত 45 জন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে একই পরিবারের 11 জন সহ নতুন আক্রান্ত 43 জন। টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় মারা গেছেন একজন, নতুন আক্রান্ত 30 জন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার মন্ত্রিসভার আরেক সদস্য করোনায় আক্রান্ত হলেন। কোভিড-19 আক্রান্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এ নিয়ে মন্ত্রিসভার মোট 3 জন করোনায় আক্রান্ত হলেন। বুধবার শনাক্তকরণ পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। আজই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশী। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসেই সিংহের করোনা ধরা পড়ে। করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। সকালে গণভবনে স্বাস্থ্য ভবনে এক সভায় তিনি এই নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান সভায় উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, চিকিৎসা সামগ্রী সংগ্রহের পরিকল্পনা এবং আগামী দিনে কোভিড-19 মোকাবেলায় কি কি উদ্যোগ নেওয়া হবে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তবে এই কিটে অ্যান্টিবডি টেস্ট করলে 70% সফলতা পাওয়া যাবে। BSMMU এর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া জানান, উপসর্গ থাকলে প্রথম 2 সপ্তাহে গণস্বাস্থ্যের কিট ব্যবহার করে শুধুমাত্র 11 থেকে 40% করোনা রোগী শনাক্ত সম্ভব। করোনা শনাক্তে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গত 29 এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। আর 2 মে থেকে BSMMUর ভাইরোলজি বিভাগের অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে 6 সদস্যের পারফরমেন্স কমিটি গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতার জন্য গবেষণা করে। গবেষণায় 509টি স্যাম্পল পরীক্ষা করা হয়। 1 মাসেরও বেশি সময় ধরে গবেষণা শেষ করে বুধবার BSMMUর উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয় পারফরমেন্স কমিটি। পরে সংবাদ সম্মেলন করে উপাচার্য ঘোষণা দেন গণস্বাস্থ্যের কিট অকার্যকর। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। উপসর্গের প্রথম 2 সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র 11 থেকে 40% রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। তবে যে সমস্ত স্থানে প্রচলিত RT-PCR পদ্ধতি চালু নেই অথবা যাদের কোভিড উপসর্গ থাকা সত্ত্বেও RT-PCR নেগেটিভ এসেছে, তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে। তবে গণস্বাস্থ্যের কিট দিয়ে কোভিড রোগের বা সেরো প্রিভিলেন্স দেখার কাজে ব্যবহার করা যেতে পারেন বলে মত দেয় BSMMU কর্তৃপক্ষ। উক্ত কিট কোভিড রোগের ব্যাপ্তি বা সেরো প্রিভিলেন্স দেখার কাজে ব্যবহার করা যেতে পারে, যে ক্ষেত্রে এই কিটের মাধ্যমে 70% রোগী যাদের ইতিপূর্বে কোভিড রোগ হয়েছিল তাদের শনাক্তকরণ সম্ভব। এই তথ্য আমাদের কোভিড প্লাজমা বিতরণ, কোয়ারেন্টাইন সমাপ্তির সময় নির্ধারণ এবং লকডাউন উত্তোলনের রূপরেখা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস কর্তৃক প্রদত্ত কিট অ্যান্টিবডি শনাক্ত করতে পারলেও IgM, যা ইনফেকশনের শুরুতেই তৈরি হয়, এবং IgG ইনফেকশনের বিলম্বিত পর্যায়ে তৈরি হয়, তা আলাদাভাবে পার্থক্য করতে পারে না। এদিকে গণস্বাস্থ্যের কিট উদ্ভাবক দলের প্রধান ডক্টর বিজন কুমার শীল জানিয়েছেন, কিটের কার্যকারিতার ফলাফলের বিষয়ে তারা এখনো কোনো পত্র পাননি। আমরা তো কোনো রিপোর্টে কোনো পাইনি, সরকারিভাবে অন্যের কাছ থেকে রিপোর্টটা পাওয়ার পর আমরা এটা অ্যানালিসিস করে আর কোনো মন্তব্য করবো। এই মুহূর্তে মন্তব্য করা যাচ্ছে না। BSMMU কর্তৃপক্ষ জানায়, গণস্বাস্থ্যের কিটের গবেষণার ফলাফল ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেখান থেকেই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তার নিউমোনিয়ার অবস্থা আর অবনতি হয়নি। আজ তার শ্বাসকষ্টও নেই। স্বাভাবিক উপায়েই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। রাতে টেলিফোনে এসব কথা জানিয়েছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার মুহিবুল্লাহ খন্দকার। উনি ইনশাআল্লাহ আজকে স্টেবল, আল্লাহর রহমতে ভালো আছেন উনি। কোনো ডিটেরিয়েট করে নাই আর কি ইনশাআল্লাহ। উনি হাঁটাফেরা করতেছেন, নিজে বাথরুমে যাচ্ছেন, গোসল করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। উনি আইসিইউতে আছেন, কিন্তু আইসিইউতে আছেন মানে উনি আইসিইউ পেশেন্ট না, বাট উনি মানে ক্রিটিক্যাল নিউমোনিয়ার পেশেন্ট আর কি। এই জন্য উনি অবজারভেশনে আছে, প্লাস ওনার গলায় যেহেতু ইনফেকশনের হয়েছিল, ওনার গলার স্বরের হয়ে গেছে, যেন উনি ভয়েস রেস্টে আছে। খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডাক্তার আব্দুর রকিব খান নিহতের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আটক করা হয় একজনকে। বাকিদের আটকের দাবিতে চিকিৎসা সেবা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিএমএ নেতারা। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ ও করোনা হাসপাতাল এই কর্মসূচির বাইরে। এর আগে এই ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছেন চিকিৎসকরা। খুলনা মহানগরীর গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকে সোমবার এক প্রসূতির মৃত্যু হয়। পরে তার স্বজনদের হামলায় গুরুতর আহত হন রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার রকিব খান। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, তবে আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রতিবাদে খুলনা বিএমের উদ্যোগে নগরীর ৭ রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়। কোনো প্রতিকার নেওয়া হয়নি চিকিৎসকদের কর্মস্থলকে নিরাপদ রাখার জন্য। কখনো যে সন্ত্রাসীরা মনে করে একজন চিকিৎসককে পিটিয়ে হত্যা করলে রাষ্ট্র কিছুই করবে না, তার প্রমাণ এই চিকিৎসক আহত হওয়ার পরে, অজ্ঞান হওয়ার পরে সিসিইউতে থাকাকালীন যখন তার কেস করতে যাওয়া হলো, থানা কিন্তু কেস নেয়নি। রাকিব হত্যার বিচার যদি সঠিকভাবে না হয়, বিএমএস সব বন্ধ করে দেবে। এ ঘটনায় সদর থানায় করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৩ আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় সদর থানা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা অন্যান্য লকডাউন এলাকাগুলোতে কাজে লাগানো হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নকশা না পাওয়ায় রেড জোন এলাকায় লকডাউন শুরু করা যায়নি। পূর্ব রাজাবাজারের লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া লকডাউন বুধবার দুপুরে পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শন শেষে তাজুল ইসলাম বলেন, লকডাউন এলাকার বাসিন্দাদের সব ধরনের চাহিদা মেটানো হবে। যারা সরকারি চাকরি করে তাদের সরকারি চাকরিতে না গেলে তার চাকরি ক্ষতি হবে না। বেসরকারি চাকরি করেন সেখানে ওদের কাছে আমরা পত্র প্রেরণ করে আমরা জানিয়ে দেবো যে তারা এখানে বাধ্য হয়ে এই এলাকায় থাকতে হচ্ছে, অতএব তাকে আপনার এখানে যেতে পারবে না। এটার জন্য তারা সহযোগিতা যেন করে। আতিকুল ইসলাম বলেন, উত্তর সিটির 17টি এলাকা রেড জোন করা হলেও কোনো নির্দেশনা এখনো পাননি তারা। তবে নির্দেশনা পেলে তাদের বাস্তবায়নে 72 ঘন্টা সময় লাগবে। আমি বলেছি স্বাস্থ্য দপ্তরকে যে আপনারা যাদের থেকে আপনারা কালেকশন করছেন, আমাদের স্যাম্পল কালেকশন, যারা পজিটিভ হচ্ছে তাদের তো নিশ্চয়ই আপনাদের কাছে লিস্টটা আছে, কিন্তু যেহেতু আমরা বলেছি আরও কনফাইন করে দেওয়ার জন্য কোন বাড়ি, কোন লেন, কোন মহল্লা, কোন ওয়ার্ডের মধ্যে, এটিতে তারা কিন্তু সময় নিয়ে নিচ্ছে। কারণ আমি কিন্তু চাইলে কিন্তু পুরো উত্তরা কিন্তু লকডাউন কিন্তু ইজ ভেরি ভেরি বাস্তবসম্মুখ চিন্তা করতে হবে আমাদের, যে আমাদের জীবন জীবিকা নিয়ে চলতে পারে। এদিকে রেড জোন এলাকার বাসিন্দারা অনেকে আগে ভাগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করেছেন। তরকারির ভিতরে আছে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, কলা, এগুলা আমার ওয়াইফ আবার প্রসেসিং করে সে 1 মাসের জন্য ফ্রিজে রেখে দেবে। আমাদের দোকানপাট বন্ধ থাকলে আমরা চলতে পারবো না, ছেলেমেয়ে নিয়ে কষ্ট করতে হবে। লকডাউনের সময় নিম্ন আয়ের মানুষের প্রতি সহায়তার হাত বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
করোনাকালে সবচেয়ে ভরসার নাম ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী। এই স্বাস্থ্যকর্মীরাই আক্রান্ত হচ্ছেন একের পর এক। এখনো পর্যন্ত ৩,০০০-এর উপর স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ। মারাও গেছেন অনেকে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ত্রুটিপূর্ণ সুরক্ষা সামগ্রী ও প্রশিক্ষণের অভাব রয়েছে। হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাও ত্রুটিপূর্ণ। সংক্রমণ থেকে দূরে রাখতে চিকিৎসকদের নিজেদের সতর্ক হওয়ার পাশাপাশি নিরাপত্তা গাইডলাইন অনুসরণের সুপারিশ বিশেষজ্ঞদের। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই সারিতে যোগ হয়েছে সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মীরাও। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসাবে প্রায় ১২০০ চিকিৎসক সহ ৩,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ। এদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক সহ অনেকে মৃত্যুবরণও করেছেন। তারপরও ঝুঁকি নিয়ে এখনও করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে স্বাস্থ্যকর্মী আক্রান্তের হার বেশি। প্রশ্ন উঠেছে, কেন এত বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে পড়ছেন? চীন থেকে যে বিশেষজ্ঞ দল আসছিলেন তাদেরকেও আমরা প্রশ্ন করলাম যে এটার কারণটা কি, এবং তারা মতামতও দিয়েছেন যে বাংলাদেশে আমাদের যে হাসপাতালগুলো আছে সেখানে আসলে সংক্রমণ প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থাটা নেই। এই কারণে আমাদের চিকিৎসক, নার্স সহ অন্যরা বেশি করে আক্রান্ত হচ্ছেন। ডাক্তারের যেহেতু রোগীর সংস্পর্শে যেতে হয়, রোগীর যারা আত্মীয় স্বজন তাদের সংস্পর্শে যেতে হয়, সুতরাং এই কারণে এবং যেখানে কাজ করেন সেই পরিবেশটাও সংক্রমিত একটা পরিবেশ, সেই কারণে সংক্রমণ বেশি। এটা হলো প্রথম কারণ। মানসম্মত পিপিইরও কিন্তু একটা অভাব ছিল এবং এটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং মাস্ক নিয়েও একটা সমস্যা ছিল। স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই হারে সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই এখনই সংক্রমণ প্রতিরোধ করতে হবে। এজন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। নিজেদের সুরক্ষা ডাক্তারদের নিজেদেরই নিতে হবে, এবং এইটার জন্য এই যে ডাক্তার, নার্স এবং হেলথ ওয়ার্কার্স, তাদের কিন্তু এই ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে একটা প্রশিক্ষণ দরকার। তারা যখন কাজ করবেন, কাজের সময়ও প্রশিক্ষণ দরকার। শুধু মাস্ক, গ্লাভস বা পিপিই দিলেই হবে না, বরঞ্চ সংক্রমণ প্রতিরোধ যে চর্চা বা ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস, এটা যথাযথভাবে করতে হবে। আমাদের হাসপাতালগুলোতে ইনফেকশন কন্ট্রোল টিম বানাতে হবে, যে টিম ওখানে গাইডলাইন তৈরি করবে প্রত্যেকটা হাসপাতালের জন্য, এবং হাসপাতালের যারা ডাক্তার, নার্স, ক্লিনার সকলকে ট্রেনিং দেবেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের গতি না কমলে এবং হাসপাতালগুলোকে পরিপূর্ণভাবে জীবাণুমুক্ত করতে না পারলে মানুষ হাসপাতালে আসতে ভয় পাবে। এতে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। চিকিৎসকরা বলছেন, পরিবারকে আরও সচেতন হতে হবে ভাইরাস মোকাবিলায়। বাইরে থেকে বাসায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে শিশুদের কোলে নিতে কিংবা আদর করতে মানাও করছেন চিকিৎসকরা। করোনায় আক্রান্ত হলেও শারীরিক নানা সমস্যা থাকাতেই মারা যাচ্ছে শিশুরা। করোনায় শিশুরা কম আক্রান্ত হবে এমন তথ্য আসে গবেষকদের আভাসে। তারপরও বাড়ির নানা বয়সীদের মধ্যে আক্রান্তের পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত শিশুদের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে মোট শনাক্তের ৩% ১ থেকে ১০ বছর বয়সীদের, আর মৃত্যুহার 0.82%। এদিকে নানা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে শিশুরা। ৩ মে থেকে করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত শতাধিক শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে, যার মধ্যে মারা গেছে ৫ শিশু, যাদের ছিল নানা জটিল রোগ। বর্তমানে ভর্তি রয়েছে ২৫ শিশু। অনেক শিশুরা কিন্তু ইনফেক্টেড হয়ে অ্যাফেক্টেড হয়ে আসছে। সেটা হয়তো বড়দের কাছ থেকে অ্যাফেক্টেড হতে পারে, অথবা কিছু শিশুর হচ্ছে ভিতরে অসুস্থতা, যেমন ধরেন মেলিগন্যান্সি, তারপরে কিডনির সমস্যা, হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হার্টের ত্রুটি। তো এই সমস্যাগুলি নিয়ে অনেক বাচ্চারাই কিন্তু অ্যাফেক্টেড হয়ে আসছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। সচেতনতার অভাব তো একটু আছে। নিজেরা যদি প্রোটেকশন না নিয়ে থাকে, তখন কিন্তু বাচ্চাদের কাছে ট্রান্সমিশন হয়ে যায়। যখনই এক হসপিটাল থেকে আরেক হসপিটালে অ্যাডমিশন নিচ্ছে, তখন কিন্তু ওখানে এক্সপোজ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু বাচ্চাদের ছড়াচ্ছে। মুখে আদর করা থেকে বিরত থাকতে হবে।
আর অনেক বাবা মা আছে কর্মজীবী বাবা মা, যখনই আসে বাচ্চাটা দৌড়ায় কোলে উঠতে চায়। এই কোলে ওঠার আগেই বাবা মাকে কিন্তু সুরক্ষিত হয়ে থাকতে হবে। শিশুদের চিকিৎসা সেবার কোনো ঘাটতি নেই বলেও দাবি করছেন কর্তব্যরত চিকিৎসকরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। ফৌজদারি মামলায় কুয়েতের সাজা হলে সংসদ সদস্য পদ বাতিল হবে, সেখানে আটক কাজী শহীদ ইসলাম পাপুলের। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বিশ্বের যে কোনো আদালতে সাজা হলেই সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না। এদিকে কুয়েতের তদন্তে বেরিয়ে এসেছে সে দেশের সরকারি 2 কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার তথ্য। অন্যদিকে পাপুলের স্ত্রী, মেয়ে ও শালিকা যাতে দেশ ছেড়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুদক। মানব ও অর্থ পাচারের পাশাপাশি কর্মীদের সাথে প্রতারণার অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল এখনও রয়েছেন ডিটেনশন ক্যাম্পে জিজ্ঞাসাবাদে। এতে বেরিয়ে আসছে নানা তথ্য। কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী 21 দিন পর্যন্ত জিজ্ঞাসাবাদে তাকে থাকতে হতে পারে। আরব টাইমসের মঙ্গলবারের খবর বলছে, ভিসা বাণিজ্যে কুয়েত সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছেন এমপি পাপুল। এর মধ্যে একজনকে 11 লাখ কুয়েতি দিনার দিয়েছেন চেকের মাধ্যমে, আর আরেকজনকে নগদ দিয়েছেন 10 লাখ দিনার, যা টাকার হিসেবে 57 কোটিরও বেশি। চাঞ্চল্যকর এমন সব তথ্য বেরিয়ে আসায় বাংলাদেশি এই এমপি এখন বিশ্বের নজরে। বিশেষ করে শ্রমবাজার সংশ্লিষ্ট দেশগুলোতে বেশ আলোচিত বিষয় এটি। জানা গেছে দ্রুত শেষ হতে পারে এমপি পাপুলের মামলার বিচার কাজ। এখন প্রশ্ন, বিদেশে সাজাপ্রাপ্ত হলে সংসদ সদস্য পদ থাকবে কিনা। সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে কনভিকশন দিয়ে জেলে দিতে নিয়ে যায়। তো জেলে থাকলে, বিদেশে তো জেলে থাকলে how can he attend the parliament and how will retain his membership? ফৌজদারি অপরাধে যদি শেষ চুক্তি প্রমাণ করেছে, সাক্ষ্য দিয়েছে, কিন্তু সাজা তার বহাল আছে, তাহলে সাজাপ্রাপ্ত আসামি সংবিধান অনুযায়ী তো তারা মেম্বারশিপ থাকবে না। তবে আইনমন্ত্রী আনিসুল হক বললেন, এমপি পাপুলের বিষয়টি তদন্তের পর্যায়ে আছে। এটা হবে, ওটা হবে, আইনের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এখন আমি এটা ওখানে তদন্ত চলছে, ওখানে তদন্ত হোক, ওনার ব্যাপারে ব্যবস্থা নেই, তারপরে আমরা দেখবো। এদিকে সংসদ সদস্য পাপুল, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শহীদুল্লাহ আলম পাপুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান কার্য শুরু করেছে। সেই অনুসন্ধানের সূত্র ধরে নোটিশ দেওয়া হয়েছে। কমিশন যদি মনে করে এখানে জ্ঞাত আয় বহির্ভূতের সম্পদের যথেষ্ট সাক্ষ্য পাওয়া যাচ্ছে, তথ্য পাওয়া যাচ্ছে, তাহলে কমিশন অবশ্যই তার ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করবে। কমিশন এই ব্যাপারে অত্যন্ত সজাগ, অত্যন্ত দ্রুততার সহিত কাজটি করছে। বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনা করে। মানব পাচার ও অর্থ পাচারের বিষয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে সিআইডি। সংস্থাটির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সংসদ সদস্য পাপুলের বিরুদ্ধে মন্ত্রণালয় ও দূতাবাস থেকে তথ্য নেওয়া শুরু করেছেন তারা। পর্যাপ্ত তথ্য প্রমাণ পেলে দেশেও মামলা হবে বলে জানিয়েছে সিআইডি। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনরা কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে ভবিষ্যতে আর রোগীর জীবন নিয়ে খামখেয়ালি করার সাহস পাবে না কোনো হাসপাতাল। তারা প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন। এদিকে আগুনের ঘটনায় চরম অবহেলা ও গাফিলতির কারণে ইউনাইটেড হাসপাতালের শীর্ষ 4 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত 27 মে রাতে অগ্নিকাণ্ডে 5 জন নিহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠিত হয়। ফায়ার সার্ভিসের তদন্ত রিপোর্টে বলা হয়, ফায়ার সনদ ছাড়া বসানো ওই করোনা ইউনিটে অগ্নি নির্বাপনের সরঞ্জাম ছিল না। ত্রুটিপূর্ণ জেনেও শীতাতপ নিয়ন্ত্রিত পুরনো মেশিন বসানো হয়েছে করোনা ইউনিটে। অগ্নি নির্বাপনের জন্য রাখা ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল মেয়াদোত্তীর্ণ। অনুমতি না নিয়ে ইউনাইটেড হাসপাতালের বাইরে করোনা ইউনিট নির্মাণ করেছিল বলে রাজুকের তদন্ত রিপোর্টে উঠে আসে। আমার বাবা কোভিড নেগেটিভ 2 বার টেস্ট হওয়ার পরও তারা সেখানে রেখেছে এবং সেখান থেকে সরায়নি। দেশের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত হাসপাতাল কর্তৃপক্ষের, এবং অন্তত একজনকে
দৃষ্টান্তমূলক শাস্তি, আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। জরিমানা এগুলো দিয়ে হবে না, শাস্তি দিতে হবে। আর পুলিশের তদন্ত রিপোর্টে বলা হয়, রাজুকের অনুমতি ছাড়া দাহ্য পদার্থ তাঁবু দিয়ে করোনা ইউনিট নির্মাণ করা হয়। কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিল না, কিন্তু তা থাকার কথা ন্যূনতম 2টি। করোনা ইউনিটে বহির্গমনের দরজা দিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করেনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা। তাদের দায়িত্বে অবহেলা ছিল। এ ব্যাপারে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে যে দায়িত্বহীনতা বা গাফিলতির যে বিষয়গুলো এখানে নির্ধারিত হয়েছে, যেটা বর্তমানে মহামান্য হাইকোর্টের নিকট উপস্থাপিত, সেই বিষয়গুলোর একটা প্রতিফলন অবশ্যই তদন্ত কার্যে অবশ্যই আসবে। তদন্ত কার্যক্রমে এই ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে ধরনের এখানে দায়িত্বহীনতা বা গাফিলতি, এই বিষয়গুলো উঠে আসবে। তদন্ত কার্যক্রম শেষে এখানে বিচারিক আদালত তাদের সিদ্ধান্ত অনুযায়ী এখানে পরবর্তী প্রশাসনিক বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ আদালতে একটি রিট করায় তার শুনানি আগামী 22 জুন নির্ধারণ করেছে আদালত। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে বিএনপি সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে, চর্বিত চর্বণ করছে নেতিবাচক বক্তব্যের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। ধুলোজামা মরচে পড়া চশমা সরিয়ে সংকটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তার। জানান, সরকার জোন ভিত্তিক লকডাউন কার্যকরের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানো সহ সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে। নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়। এই অপপ্রয়াস শুরুতেই কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। হুঁশিয়ার করে দেন, স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিংসতা অটুট থাকবে। স্বাস্থ্যবিধি না মানা করোনার কাছে আত্মসমর্পণের শামিল। তাই সংক্রমণ রোধে সবার সহযোগিতাও চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বণ করে যাচ্ছে। দেশ, জাতি তথা অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার আর গুজব ছড়ানোকে তারা পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে। এই মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালায় তৈরি হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে কখনো ভারী, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাজধানীর বিভিন্ন জায়গায়। বৃষ্টি কারো জন্য স্বস্তির, আবার কারো জন্য ভোগান্তির। বৈরী আবহাওয়া থাকলেও অনেককেই ছুটতে হচ্ছে নানা কাজে জীবিকা নির্বাহের জন্য। রাজধানীতে সীমিত আকারে যানবাহন চললেও বৃষ্টির কারণে রাস্তায় বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে নগরবাসীকে। বৃষ্টিতে গাড়ি পাওয়া সমস্যা, তার মধ্যে এই অবস্থায় অফিসে আসতেও হবে। করোনা ঠান্ডাতে নাকি একটু এটা ইয়েটা বেশি হয়, এজন্য তো আমরা একটু আতঙ্কগ্রস্ত, যাতে এটা মহামারীটা আরো বাড়বে কিনা। টিপ টিপ বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটছি, তারপরেও গাড়িতে উঠি না এই করোনার কারণে আর কি উঠি নাই। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষরা। পেট তো বাঁচার লাগবো, গরিব মানুষ আমরা কি করবো, পেটের দেহে বাড়াইছি রে ভাই। ফ্যামিলির মধ্যে 5 জন, 5 জনের মধ্যে আমি একা কামাই করি, 150 টাকা কামাই করি, 100 টাকা রিক্সা ভাড়া। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এই যে বৃষ্টি রয়েছে, এটা আমরা আশা করছি কমপক্ষে 2 থেকে 3 দিন সারা দেশে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি হবে। তবে কিছু কিছু এলাকা, বিশেষ করে আপনার চট্টগ্রাম, সিলেট, এই সব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গভীর সমুদ্র বন্দরে অবস্থানরত সব ধরনের ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসির ফল বিপর্যয়ের কারণ গণিত ও ইংরেজি শিক্ষকদের অতিমাত্রায় প্রাইভেট বাণিজ্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে গোপালগঞ্জের কাশিয়ানীতে পাশ করেছে মাত্র ৫৪.৬৯% শিক্ষার্থী। ফল বিপর্যয়ে গত ৩ জুন ইউএনও উপজেলার ৩৭টি স্কুলের প্রধান শিক্ষক ও নির্বাচনী পরীক্ষার খাতা তলব করেন। পরে ফল বিপর্যয়ের কারণ জানতে দায়িত্ব দেওয়া হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগমকে। মঙ্গলবার তিনি ইউএনও সাব্বির আহমেদের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে ১৯টি স্কুল নির্বাচনী পরীক্ষায় অঙ্ক ও ইংরেজি বিষয়ে ফেল করা ৬৩৭ শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়। এর মধ্যে ৪৫৩ জন ফেল করেছে। নির্বাচনী পরীক্ষায় পাশ করা ২৬১ জন শিক্ষার্থীও এসএসসিতে অকৃতকার্য হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শিক্ষকরা অতিমাত্রায় প্রাইভেট বাণিজ্যে জড়িত থাকায় শ্রেণীতে পাঠদানে আন্তরিক নন। ছিল প্রতিষ্ঠান থেকে সাধারণ গণিত এবং ইংরেজি বিষয়ের শিক্ষকদের অতিমাত্রায় প্রাইভেটের সাথে ব্যস্ত থাকা, এটাকে আমি অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করি। অনেক বিদ্যালয়ে বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অমান্য করে তারা টেস্টে যারা ফেল করেছে তাদেরকে অ্যালাউ করে তাদেরকে এসএসসি পরীক্ষায় সেন্টার আপ করেছিল। সেক্ষেত্রে অনেকেই সেই সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে। কঠিন শর্ত দেওয়ায় ইতালিতে বৈধতার আবেদন করতে পারছেন না অনেক অবৈধ অভিবাসী। আবেদনের প্রথম ১০ দিনে মাত্র ১৮,০০০ অভিবাসী আবেদন করেছেন, যেখানে দেশটির সরকার ধারণা করেছিল ২,২০,০০০ আবেদন জমা পড়বে। ফলে বিপুল সংখ্যক অভিবাসীর বৈধতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মোহাম্মদুল্লাহ সোহেলের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের দেশ ইতালিতে বৈধভাবে বসবাস করছেন প্রায় ২ লাখ বাংলাদেশি। এছাড়াও বিভিন্ন পথ পাড়ি দিয়ে আসা অবৈধদের সংখ্যা ১০,০০০-এর বেশি। দীর্ঘ ৮ বছর পর ইতালিতে বৈধতা দেয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের। ১ জুন থেকে বৈধ হবার আবেদন জমা নেওয়া শুরু করেছে ইতালি সরকার। কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেওয়া হচ্ছে তাতে বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা বৈধ হবার প্রক্রিয়া থেকে বাদ পড়বেন। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হবার সুযোগ পাবেন। কৃষিকাজে নিয়োগ করা হবে, আর একটা হবে আপনার গৃহস্থালির কাজে, মানে যারা বাসায় কাজ করে তারা। আর ৩ নম্বর ক্যাটাগরি হচ্ছে যারা বয়স্কদের সেবা করে। আর এখানে তো বাংলাদেশেরই না, আরো অনেক দেশের মানুষরা এখানে আনডকুমেন্টেড অবস্থায় আছে। সকলের জন্য একই সুযোগ রাখা হয়েছে আর কি। এ নিয়ে হতাশায় আছেন দেশটিতে থাকা বাংলাদেশি অবৈধ অভিবাসীরা। অনেকদিন অবৈধ থাকার পরে ভাবছিলাম এখন বৈধতা হব, তো যে ক্যাটাগরিতে ডিক্লেয়ার দিচ্ছে এসবের মধ্যে আমরা কিছু মধ্যে যাইতে পারতেছি না। আমি রেস্টুরেন্টে একটা জব করি। সকল কাজ তো আমরা পাই না, আমরা যে কাজগুলো পাই রেস্টুরেন্ট, বার অথবা মার্কেট সবগুলোতে, ওগুলোতে আমাদের কাজগুলো নিয়োজিত বেশি। কিন্তু এই সব ক্যাটাগরিতে তো অনেক সমস্যায় পড়ে যেতেছি আমরা। সব ক্যাটাগরিতে বিনা শর্তে বৈধতার দাবিতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের এ নিয়ে প্রতিবাদ ও সমাবেশ করতে দেখা গেছে। লকডাউনে বন্ধ থাকার প্রায় ৩ মাস পর ১৫ জুন সোমবার থেকে ইংল্যান্ডের সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। তবে ব্যবসায়ীরা বলছেন, আগামী ৬ থেকে ১২ মাস কঠিন সময় যাবে তাদের। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। প্রায় ১১ সপ্তাহ পর শপিং সেন্টার খুলে দেওয়ায় পূর্ব লন্ডনের একটি দোকানের সামনে মানুষের এমন লম্বা সারি। শুধু পূর্ব লন্ডনে নয়, সোমবার সকাল থেকে ইংল্যান্ডের প্রায় শপিং মলে মানুষের ভিড়। এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীরাও দীর্ঘ বিরতির পর দোকান খুলতে শুরু করেছেন। রিসেশন চলতেছে, আমাদের যে কাস্টমাররা আছে ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেমের মাঝে আছে, তখন মনে হয় আগের মতন ব্যবসা হবে করি। আর আমরা সার্ভাইভ করতে পারবো কি না তাও একটা সন্দেহের মাঝে আছে আর কি। যুক্তরাজ্যে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে পাবলিক ট্রান্সপোর্ট ও দোকানপাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারে নির্দেশনা রয়েছে সরকারের। সরকারের রেগুলেশন না মাইনে তো কাজ হবে না। সোশ্যাল ডিস্টেন্সিং ওইটা মেনটেন করিয়ে দোকান খুঁজছি। আমরা কাস্টমার সার্ভিস করলেও 2 মিটার গ্যাপ দিয়ে সার্ভিস করি। আগামীতে যে 3 মাস আসতেছে বা 6 মাস আসবে, দ্যাট উইল বি আ ভেরি ডিফিকাল্ট পিরিয়ড। করোনা ভাইরাসে অর্থনৈতিক মন্দাবস্থায় চাকুরি হারানোর শঙ্কাও রয়েছে অনেকের। অন্যদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে রেস্টুরেন্ট ও পাব খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। যদিও সোমবার থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার অনুমতি ছিল,
তবে জামাতের সহিত নামাজ আদায়ের কোনো নির্দেশনা না থাকায় ইউরোপের সবচেয়ে বড় এই ইস্ট লন্ডন মসজিদ সহ পূর্ব লন্ডনের বেশ কিছু মসজিদ এখনই না খোলার সিদ্ধান্ত নিয়েছেন। মসজিদ খোলা হলে মানুষজন আসবে, আমরা না করলেও তারা জামাত শুরু করে দিবে, এই জন্য বিরাট ক্ষতি হবে। আমরা মসজিদের কমিটি থেকে বলছি যে সতর্ক হওয়ার জন্য মসজিদগুলো। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা প্রতিক্রিয়ায় সংকট নিরসনে আলোচনার উপর জোর দিয়েছে চীন। এদিকে সংঘর্ষে ভারত ও চীনের অন্তত 63 সেনা হতাহতের ঘটনায় দুপক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। ভারত ও চীনকে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সহকারী মুখপাত্র ইরি কানোকো। পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর খবর জাতিসংঘ ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান তিনি। এদিকে বুধবার এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত শান্তি চায়, তবে উস্কানি এলে তার উপযুক্ত জবাব ভারত দেবে বলে সতর্ক করে দেন মোদী। সোমবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে ভারত ও চীনের সীমান্ত এলাকা। এর জেরে চীন সীমান্তে বাড়তি সেনা, সাঁজোয়া যান, কামান ও গোলাবারুদ পাঠিয়েছে ভারত। এই ঘটনার জেরে দেশীয় প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ব্রাক্সোস রুজ মিসাইলের সামরিক বাহিনীতে যুক্ত করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে ভারত। সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় রাতভর সংঘর্ষে ভারতের এক কর্নেল সহ 20 সেনা নিহত হয়। পাল্টা হামলায় চীনের অন্তত 43 সেনাকে হতাহতের দাবিও করেছে ভারত। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে দুই দেশ। করোনা মহামারীতে বিশ্বে প্রাণহানি 4,48,000 ছাড়িয়েছে, আক্রান্ত 83,26,000-এর বেশি, আর সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ছাড়িয়েছে 43,56,000। এদিকে চীনের বেইজিংয়ে করোনা সংক্রমণের জেরে স্কুল কলেজ বন্ধ করে বিমান ও রেল যোগাযোগ সীমিত করা হয়েছে। করোনায় প্রাত্যহিক মৃত্যুর তালিকায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পেছনে ফেলে ভারত। এদিন কমপক্ষে 2006 জন মারা যায়। বুধবার গেল কয়েক ঘণ্টায় মারা গেছে আরও 137 জনেরও বেশি। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 12,058 জনে, আক্রান্ত 3,60,000-এর বেশি। এছাড়া বুধবার কয়েক ঘণ্টায় 150-রও বেশি মারা যাওয়ায় ব্রাজিলে মোট মৃত্যু 45,500-এর বেশি। একদিনে সর্বোচ্চ 37,278 জনের করোনা শনাক্ত হয়েছে সেখানে। এদিন নতুন করে আরও 250 জন মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু 1,19,000-এর বেশি। মোট আক্রান্ত 22,18,000। চীনের বেইজিংয়ে নতুন 37 জনের করোনা শনাক্তের জেরে বুধবার দুপুর পর্যন্ত বাতিল হয় 1200-রও বেশি ফ্লাইট। 9 জুলাই পর্যন্ত রেলের পূর্ব নির্ধারিত কর্মসূচি সীমিত করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজ। বাতিল হয়েছে খেলাধুলাও। লকডাউন করা হয়েছে ঝুঁকিপূর্ণ 27টি এলাকা। এছাড়া নতুন করে মেক্সিকোতে 730, যুক্তরাজ্যে 184, রাশিয়ায় 194, ইরানে 120 ও পাকিস্তানে 136 জন মারা গেছে। টানা 17তম দিনের মতো করোনায় প্রাণহানি হয়নি স্পেনে। এদিকে নিউজিল্যান্ডের সীমান্তবর্তী এলাকাগুলোতে কোয়ারেন্টাইন পালনে বাধ্য করতে সেনা মোতায়েন হয়েছে। মৃত্যু ও শনাক্তের তালিকায় শূন্যে নামা নিউজিল্যান্ডে সোমবার যুক্তরাজ্য ফেরত 2 নারীর দেহে করোনা শনাক্ত হয়। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে অগাস্টের প্রথম সপ্তাহেই জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তার আগে করোনা পরীক্ষা করা হবে ফুটবলারদের। আজ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও জানানো হয়, নতুন চুক্তি অনুযায়ী মধ্য অগাস্টে কাজ শুরু করবেন কোচ জেমিটে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উন্নতির উপর। 8 অক্টোবর থেকে আবারও ফিফা বিশ্বকাপ ফুটবল বাছাই ও এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হচ্ছে বাংলাদেশের। তাই করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ থাকা এদেশের ফুটবলে দেখা দিয়েছে আশার আলো। বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ভিডিও কনফারেন্সে সিদ্ধান্ত, স্বাস্থ্যবিধি যাচাই করে ধাপে ধাপে আগস্টে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এরই মধ্যে জামাল ভুঁইয়াদের কোচ জেমিরের সাথে 2 বছরের জন্য চুক্তি নবায়ন হয়ে গেছে ফেডারেশনের। কোচরা চান তার 6 সপ্তাহ আগে থেকে আমাদের ক্যাম্প শুরু হোক, তাহলে অগস্টের 20-22 তারিখ। আর আমাদের মতে যে আমাদের সেই টিমকে রেডি করতে কোচিংয়ের জন্য আমাদের আরও 14 দিন লাগবে তাদেরকে আইসোলেশন করতে এবং টেস্টিং করতে। সেই জন্য আমরা অগস্টের ফার্স্ট উইক 4, 5, 7, 8 তারিখে আমাদের প্রক্রিয়া শুরু করব। তখন আবার একবারে সকল খেলোয়াড় না ডেকে ধাপে ধাপে সব প্লেয়ার ডাকা হবে
যাতে করে প্লেয়ার এবং স্টাফ সকলকে একই সাথে আইসোলেট করা যায় এবং টেস্টিং করা যায়। জাতীয় দলে ডাক পাওয়া 44 ফুটবলারকে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাম্পে অংশ নিতে হবে। ঢাকায় না ঢাকার বাইরে অনুশীলন হবে তা এখনও ঠিক হয়নি। কোচ জেমির ইচ্ছা বিদেশেও ক্যাম্প করা। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে জানান জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সম্পূর্ণ তারা স্বাস্থ্য দিক থেকে তারা নিরাপদ আছে কিনা সেটা যাচাই করে নেওয়ার পরে আমাদের ফুল ক্যাম্প তখন সেটা শুরু করা হবে। এটা পর্যায়ক্রমে ডেকে তাদেরকে টেস্টিং করে দেখা হবে। মানে আমাদের যে পরিস্থিতি হয়ে আছে সেখানে আমরা কোথাও বিদেশে গিয়ে ক্যাম্প করতে পারবো কিনা সেটা এই মুহূর্তে বলা কঠিন। আমরা এক্সপ্লোর করতে থাকবো। সেটা বিদেশে না হলেও আমাদের ঢাকায় এবং ঢাকার বাইরে ক্যাম্প করার পরিকল্পনা আছে। সেটা আমরা কি করে করতে পারি সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলছি। আমরা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো কিনা সেটা কেবল সময়ই বলে দিবে। আমাদের নিজেদেরই হয়তো 2টা টিম রেডি করা লাগতে পারে এরকম প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। অনলাইন সভায় প্রত্যেক ফুটবলারকে সুস্থ থাকতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে আরও 43 জনের মৃত্যু, নতুন শনাক্ত রেকর্ড 4008 উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি করোনায় আক্রান্ত। করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রধানমন্ত্রীর। গণভবনে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় জানিয়েছে বিএসএমএমইউ। আনুষ্ঠানিকভাবে জানানোর পর প্রতিক্রিয়া বলেছেন ডাক্তার বিজন কুমার শীল। খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডাক্তার নিহতের ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। প্রতিবাদে ধর্মঘটে চিকিৎসকরা। এ ছিল এখনকার মতো। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।